does not my repeat how to say. How to say? Yes, you have to say. You will say in this way that দ্বীপ, আইল্যান্ড, আইল্যান্ড বলে, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। But হুম। that day I don't have holiday and then no enjoy. It's okay because I'm long time in Hong Kong, but I don't have any enjoy for Eid. মানে ঈদের জন্য আমি কোনো আনন্দ করতে পারিনি এখানটা বাঙালি না থাকার কারণে। ইয়েস, তাহলে বলতে হবে দেয়ার ইজ নো বাঙালি। হ্যাঁ, সেখানে কোনো, দেখেন এই দেয়ারের একটা ব্যবহার আমি ক্লাসের ভিতরে করাবো। যেমন বাংলা বাক্যে যদি কখনো দেয়ার, দেয়ার আমরা কোথায় ব্যবহার করব? বাংলা বাক্যে যদি কখনো কোনো বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না এমন থাকে, তাহলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। কেমন করে বললাম? আছে, নাই, ছিল, ছিল না, বা স্থিরভাবে কোনো জিনিস কোথাও আছে বা নাই, সেখানে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন এই যে বললেন যে এখানে কোনো বাঙালি নাই, যার কারণে আমি ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি না। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো? আমারে দেখেন, এখানে ক্লাস করার অর্থ একটাই, যে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে শিখতে চাচ্ছেন, আর কোনো উদ্দেশ্য কিন্তু আমাদের নাই, তাই না? আমাদের চারটা স্কিল ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে, না অবশ্যই ওগুলো ওগুলো থাকবে, আমি ওইটা বলছি না। মানে আমি ডিরেক্টলি একটা সেন্টেন্সে এক বাক্যে যদি বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে আহ, আমরা ভালোভাবে কথা বলাটা শিখতে চাচ্ছি, তাই না? অন্য বিষয়গুলো তো পাবো, ওগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু আমাদের হচ্ছে কথা বলাটা শিখতে হবে। তো কথা বলতে গেলে এই যে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু আপনার সামনে আসবে, অনেক স্ট্রাকচার সামনে আসবে। যেমন একটা স্ট্রাকচার থাকে লেট দিয়ে, তাকে যেতে দেওয়া হোক, লেট হিম গো, তাকে আসতে দেওয়া হোক, লেট হিম কাম, আমাকে খেতে দেওয়া হোক, লেট মি ইট। অনেক ধরনের স্ট্রাকচার, যে 12টা টেন্স, 12টা স্ট্রাকচার রয়েছে, মডাল সেমি মডালের স্ট্রাকচার রয়েছে, সব মিলিয়ে কিন্তু আমাদের 30টার মতো। দেখেন এখানে একটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, গত ক্লাসে একটু দেখিয়েছিলাম একদিন, যে আমাদের একটা বাক্যকে কিভাবে আমরা সেই বাক্যগুলো বড় করতে পারি। একটা মাত্র ভার্ব, এই যে 30+ সেন্টেন্স, 30টারও বেশি সেন্টেন্স আমরা তৈরি করব কি, উইথ ওয়ান ভার্ব, একটি মাত্র ভার্ব দ্বারা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এই যে এখানে রয়েছে, দেখেন একটা ভার্ব নিয়েছি গো। গো মানে হচ্ছে কি বলেন? যাওয়া। এটা কোন টেন্সে হলো? বর্তমান কালে যাওয়া বা যাই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। দেখেন এই নেগেটিভ করার জন্য একটা ডু নট আনতে হয়েছে। তো ডু নটটাকে, এই ডু নটকে শর্ট ফর্মে বলা হয় ডোন্ট, লং ফর্মে বলা হয় ডু নট, আর শর্ট ফর্মে বলা হচ্ছে ডোন্ট। আচ্ছা, এটা যদি এই হয়, তাহলে এখানে আমাদের আরো একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে গো কে বললাম হচ্ছে গো, তারপর বললাম আবার গো, তারপর আবার গো, আবার গো, অর্থাৎ এই যে চারটা টেন্স, এটাই কোনোটাই আমি কিন্তু গো কে পরিবর্তন করিনি। খেয়াল করেন এখানে প্রত্যেকটা, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এখানে আমি কিন্তু গো ব্যবহার করেছি, কিন্তু দেখেন এখানে পরিবর্তন করে দিয়েছি, এই যে এরপরের ভার্বগুলো কিন্তু আইএনজি করে দিলাম, এগুলা গোয়িং হয়ে গেল। কি হয়ে গেল? গোয়িং। আমি স্কুলে যাচ্ছি, দেখেন আমি স্কুলে যাচ্ছি, কখন যাচ্ছি? এটা বর্তমান সময়ে চলমান রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, তখন এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বটার নাম হচ্ছে অ্যাম। অক্সিলারি ভার্বটার নাম কি? অ্যাম। আর মেইন ভার্বটা কি? গো। এর সঙ্গে আইএনজি যুক্ত করেছি, গোয়িং। গোয়িং মানে যাচ্ছি, ইটিং মানে খাচ্ছি, প্লেইং মানে খেলছি, হ্যাঁ, ডুইং মানে করছি, তারপর অসিং মানে দেখছি। অর্থাৎ এখানে আমি ভার্বের পর আইএনজি যুক্ত করেছি। তারপর দেখেন কখনো আমি আবার ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করেছি। এই বাক্যগুলো একটু পড়েন, এইখান থেকে এই বাক্যগুলো একটু পর পর পড়েন। আমি স্কুলে গিয়েছি। হ্যাঁ। School. হুম। আমি যাইনি। I হুম। have not gone to school. আমি কি স্কুলে গিয়েছি? Have I gone? এটা কি হবে স্যার? Gone হ্যাঁ। and gone. এটা হবে গন। হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি? Have I gone to school? আমি কি স্কুলে যাইনি? Haven't I gone to school? ইয়েস, হ্যাভেন্ট আই গন টু স্কুল। এই বাক্যগুলা কোন টেন্সের বলেন তো? এগুলা কিন্তু সব
প্রেজেন্ট টেন্সের বাক্য, প্রেজেন্ট টেন্সের ভিতরে কোন টেন্স? এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি একটু টেন্সটা ভালো করে দেখাবো, কারণ টেন্স না পারলে আমরা কখনো কথা বলতে পারি না, আমরা কখনো একটা বাক্য তৈরি করতে পারবো না। দেখেন, আমি প্রথম ক্লাসে আমার মনে হয় আহ, যে ক্লাসটা নিয়েছিলাম ঈদের আগে, এটাতে আমি প্রেজেন্ট টেন্সের চারটা মনে হয় ভালোভাবে দেখিয়েছিলাম। এখন আবারও একটু দেখাই, আমরা প্রেজেন্ট টেন্সটা ক্লিয়ার করব, ধাপে ধাপে আমরা এগোবো। প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল। দেখেন, প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে, এই যে প্রেজেন্ট টেন্স এর বাংলা শব্দ কি দাঁড়ালোটা কি? বর্তমান কাল। পাস্ট টেন্সের অর্থ কি? অতীত কাল। আর ফিউচার টেন্সের অর্থ কি? ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের অর্থটা কি হবে বলেন? ভবিষ্যৎকাল। এখন আমরা এমন কোনো বাক্য যদি বলি যেটা বললে আমাদের বর্তমান কালে কোনো কিছু বুঝাবে, তখন সেটা হয়ে যাবে বর্তমান কাল। যেমন আমি খাই, আমি যাই, সে পড়ে, তারা গান গায়। কিন্তু অতীতকালে কিছু কথা বলা হয়, যেমন আমি খেয়েছিলাম, তারা এসেছিল, সে গান গেয়েছিল। এগুলো কোন কালে পড়ে বলেন তো? অতীতকাল। আপনি তিনটা টেন্সের তিনটা বাক্য বলতে পারবেন? প্রেজেন্ট টেন্সের একটা, পাস্ট টেন্সের একটা, ফিউচার টেন্সের একটা, বলেন তো। তিনটা টেন্সের তিনটা বাক্য বলতে হবে। হুম। হুম। আমি গিয়েছিলাম। হ্যাঁ। আর গোয়িং না, এখানে দেখেন এই গো ভার্বের আপনাকে ভার্ব ফর্মটা শিখতে হবে। হ্যাঁ, আমি গত একটা ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও দেখাবো, সমস্যা নাই। এই গো ভার্বের পাস্ট ফর্ম আপনাকে দিতে হবে ওয়েন্ট। কি দিতে হবে বলেন? ওয়েন্ট না, হ্যাঁ। আর এর ভি3টা হচ্ছে গন। এই গনটা কখন কাজে লাগে? যখন আপনি পারফেক্ট টেন্স করবেন। যেমন আমি ভাত খেয়েছি বা আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এখানে আপনাকে প্রেজেন্ট মানে ভার্ব ফর্মের ভি3 অংশ কাজে লাগবে। ভার্ব ফর্মের ভি3 গুলা কেমন দেখেন, এখানে আমি অলরেডি একটু দেখাচ্ছি যে কনজুকেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, এটা পূর্ব থেকে আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ? এটা আমরা যত বেশি মুখস্থ করব তত বেশি আমাদের ইংরেজিটা শেখা সহজ হয়ে যাবে। সহজে ইংরেজি শিখতে চাইলে এই ভার্ব ফর্ম অবশ্যই অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। জাস্ট সব আমি ভালো মতো করবো, আপনি যেভাবে বলবেন ওইভাবে আমি অবশ্যই করবো। অবশ্যই আমি নিব ঈদের সময়। আরেকটা ব্যাপার কি দেখেন, যদি আপনি 8টার ব্যাচে করতেন, কিন্তু এখানে তো আপনি বলছেন যে বেশি হয়ে যাচ্ছে লোকজন, কিন্তু আসলে 7টার সময় হলে হয় কি, এই 7টা থেকে আমার পরপর অনেকগুলো ক্লাস থাকে, অনেক কষ্ট হয়ে যায়। তারপরও আমি আপনার জন্য চেষ্টা করব, যেহেতু আপনি হুম। হুম। আমি পার্সোনাল করে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 7টা থেকে 8টা এই টাইমটা আমি নিব। আমার কষ্ট হলেও আমি এই টাইমটাতে সপ্তাহে 3 দিন বা, আর আপনার ওখানে ছুটি থাকে মানে কোনো রবিবার বা শনিবার কি সাপ্তাহিক উইকেন্ডস থাকে? সানডে? আচ্ছা। আচ্ছা যাই হোক, কিন্তু সানডে তো মানে কমন থাকে, ওটা তো সব সপ্তাহেই দেয়, তাই তো? আচ্ছা, তাহলে সানডেটা, রবিবারটা আমরা একটু অন্য টাইমে পড়ি, মানে রবিবারে আমি একটু বেশি সময় নিয়ে পড়াতে চাচ্ছি, যেহেতু আপনি খুব আগ্রহী। তো রবিবারে এই 7টা বাদে দিনের বেলায় বাংলাদেশ টাইম মনে করেন বিকাল 2টা 3টা বা দুপুর 1টা এরকম টাইমে পারা যায়? ছুটির দিনে কি বাসায় থাকেন না দিনেও কি কাজ করা লাগে? তো মানে ছুটির দিন আমি বাইরে চলে যাই, একবারে শান্তপুর ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ছুটির দিনটা যদি আমাকে একটু দিতেন তাহলে ভালো হইতো আমার পক্ষে। যেমন ছুটির দিনে যদি আহ বিকেল বেলায় বাংলাদেশ টাইমে 2টা 3টার দিকে হতো, তাহলে আমি 3টা থেকে শুরু করলাম 5টা পর্যন্ত। এটা হলে সুবিধা হইতো। আচ্ছা সমস্যা নেই, থাক, আমি এই টাইমে পড়াতে থাকি। আর এই 7টার টাইমটা হলে মনে হয় হুম। 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 অনেক দূর। হুম। হুম। প্রায় হুম। অনেক বেশি করে দেয়, এই জন্য আমি মানে এখান থেকে তো বাঙালি হুম। একা, হুম। বাঙালিদের খোঁজে, বাঙালি থেকে হুম। হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এই টাইমটাতেই নিব। হ্যাঁ, আচ্ছা, আমাদের সঙ্গে আর একজন ক্লাস করবে, উনি ইউকে থেকে যোগদান করেছেন এই মুহূর্তে, নাজমা আপা। হ্যাঁ আপা, ভালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস এ লট ফর জয়নিং দ্য ক্লাস। Recently we have started the class. I hope
ইউ উইল বি উইথ আস ফর দ্য লাস্ট মোমেন্ট অফ আওয়ার ক্লাস। আপনি আশা করি আমাদের লাস্ট সময় পর্যন্ত থাকবেন। আমরা ক্লাসটা এইমাত্র শুরু করেছি, আমরা টেন্স নিয়ে কথা বলছিলাম। টেন্স এবং ভার্ব ফর্ম, যেটাকে আমরা ইংলিশের প্রাণ বলি। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে টেন্সটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে দেখা লাগবে। কারণ টেন্স না পারলে আপনি একটা ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, টেন্স না পারলে কিভাবে একটা বাক্যকে গঠন করা হচ্ছে, এটা কিন্তু আমরা পারবো না। তো এই জায়গাটা আমি দেখাচ্ছিলাম, জায়গাটা আমাদের ঠিক এমন ছিল। আমরা একটা বাক্য যখন গঠন করি তখন আমাদের এই ভার্ব ফর্ম গুলার কিন্তু প্রয়োজন পড়ে। সেই ভার্ব ফর্ম গুলো আমরা একটু দেখতে পারছি। ভার্ব ফর্মটা কিভাবে আমরা কাজে লাগাই, এই যে দেখেন এখানে এনেছি গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা যাই। যদি বলা হয় আমি স্কুলে যাই, তখন বাক্যটা কি হবে? আই গো টু স্কুল। যখন আমি বলবো আমি স্কুলে গিয়েছিলাম, তখন কি গো ভার্ব ব্যবহার করলে হবে? হবে না, তখন আমাকে কি আনতে হবে? ওয়েন্ট। এই ওয়েন্ট আমি কোথায় পেলাম? এটা গো ভার্ব, এটা হচ্ছে বেস ফর্ম। এই মাঝের যে অংশ এটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম অথবা ভি টু ফর্ম। আর এই তৃতীয় অংশটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, টেক, টুক, টেকেন, সি, স, সিন। দেখেছেন? মেক, মেড, মেড। আচ্ছা, আমি যদি বলি আমি একটা বাড়ি তৈরি করি, তখন কি হবে? বর্ণালী আপা বলেন তো, আমি একটা বাড়ি তৈরি করি তখন কি হবে? আই মেক এ হাউস। আই মেক এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করি। কিন্তু যদি বলি আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন কি হবে? নাজমা আপা একটু বলেন তো। হ্যাঁ, মেড হবে। আই মেড এ হাউস। যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, বাড়ি তৈরি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কোন ভার্ব ব্যবহার করব? I have made the house. থ্যাংক ইউ। তখন আমাকে এই ফর্মটা ব্যবহার করতে হবে যে আই হ্যাভ মেড আ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি। এইভাবে যদি আমরা এই গিভ দিয়ে তিনটা বাক্য বলতে হবে, গিভ, গেভ, গিভেন, তিনটা ফর্ম দিয়ে তিনটা বাক্য বলতে হবে। পারা যাবে? চেষ্টা করেন তো। গিভ মানে দেওয়া। বলেন। I give you some money. তারপর গেভ I যে। gave some money. হুম। Water ইয়েস, or এটা এটা fruits. গিভেন বলবো। হ্যাঁ, গিভেন, এটা আমরা কি বলবো বলেন? গিভেন। দেখেন আমরা এই জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার করব। আমি একটু আগে এটা পাঠিয়েছি। এই যে আমাদের এইটা একটু Yeah. ক্লিয়ার। ইয়েস, আই হ্যাভ গট ইট, তাই তো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে একটা দেখেন উচ্চারণটা দেখা যাচ্ছে CAT। আমরা এটাকে কিন্তু বলি CAT, ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল, আমরা এমনটি বলি, কিন্তু এটা উচ্চারণ সাউন্ড CKQ। মনে রাখবেন, CKQ। এই তিনটা জায়গায় আমরা ক বলবো না, আমরা সর্বদা খ বলবো। কি বলবো? খ। যেমন CAT, আমরা বাঙালিরা এটা বলি ক্যাট, CAT ক্যাট। নো, এটা বলতে হবে খ্যাট, খ্যাট। আমরা বলি শি ইজ আ কিউট গার্ল। কি বললাম? শি ইজ আ কিউট গার্ল, এটাকে আমরা বলবো কিউট। কি বলবো বলেন? কিউট। তারপর দেখেন কান্ট্রি, এটা ইউকে তে যারা থাকে তারা কিন্তু কান্ট্রি বলে না, কান্ট্রি। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, তাই না? তো এটাকে বলা হচ্ছে বাংলাদেশ বা দিস ইজ আ কান্ট্রি। তারপর আমরা বলি ক্যারি, ক্যারি মানে বহন করা, কিন্তু এটা উচ্চারণ করতে হবে খ্যারি। উচ্চারণটা কি হবে? খ্যারি। এইভাবে আমরা আরো অনেক শব্দ দেখতে পারবো, যেমন টি দিয়ে যত সাউন্ড, এই টি এর জায়গায় কিন্তু উচ্চারণটা করতে হবে ঠ। টি এর জায়গায় ঠ আসবে। যেমন ট্রাই, আমরা বলে থাকি ট্রাই, আই উইল ট্রাই ইট। নো, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ট্রাই। কি হবে? ট্রাই। তারপর আমরা বলি টাইম, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা হবে টাইম। আমরা বলি টাইম প্লিজ। নো, এটা যখন একজন নেটিভ স্পিকার, একজন ইউকের লোক যখন বলবে, তখন সে বলবে প্লিজ, টাইম প্লিজ, টাইম প্লিজ। হ্যাঁ, আমরা বলি টিথ, কিন্তু সঠিক উচ্চারণটা হবে ঠিত, ঠিত। আমরা বলি টি, আই ওয়ান্ট টু টেক, আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি। আমি এক কাপ চা পেতে চাই, চা খেতে চাই। এটা উচ্চারণটা হবে ঠি। রাইট উচ্চারণটা কি হবে? ঠি। প্লিজ গিভ মি আ কাপ অফ টি, প্লিজ গিভ মি আ কাপ অফ টি। আচ্ছা, এই প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো আমরা পরে দেখবো, কিন্তু আমরা এখন দেখবো যে এই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এইগুলা আমরা কয়টা জানি? হয়তো 20, 30, 50, 100, 200, কিন্তু মিনিমাম 1000 ভার্ব ফর্ম আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখেন এখানে রয়েছে ক্যাশ, ক্যাশ মানে কোনো কিছু ধরা। ক্যাশ মানে হচ্ছে ধরা। এর ভি2 কি হবে? কট। আর এর ভি3 কি হবে? কট। ক্যাশ, কট, কট। এবং এইগুলা দিয়ে বাক্য তৈরি করার ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। কট। যদি বলা হয় আমি একটা মাছ ধরেছিলাম, তখন কি ক্যাশ ফর্ম ব্যবহার করলে হবে?
হবে না। এখন তখন আমাকে কি করতে হবে? কট, ইয়েস, আই কট আ ফিশ, আই কট সাম ফিশ, আমি কিছু মাছ ধরেছিলাম। কখন? ইয়েস্টারডে। কোথা থেকে? ফ্রম মাই পন্ড। দেখেন বাক্য কিভাবে বড় করা যায়। প্রথম কি বলেছিলাম? আই কট, এইটুক বলতে পারি, আমি ধরেছিলাম। সাবজেক্ট দিলাম আর একটা সাবজেক্ট আর একটা ভার্ব, আই কট, আমি ধরেছিলাম। আমি কি ধরেছিলাম? আই কট সাম ফিশ, আমি কিছু মাছ ধরেছিলাম। আচ্ছা, আমি কখন ধরেছিলাম একটা সময়ের উল্লেখ করেন তো। আই কট সাম ফিশ ইয়েস্টারডে, আমি গতকাল কিছু মাছ ধরেছিলাম। গ্রামের পুকুরে নদীতে দেখবেন মাছ ধরে না, তো বলছে যে আই কট সাম ফিশ ইয়েস্টারডে, আমি গতকাল কিছু মাছ ধরেছিলাম। কোন জায়গা থেকে? এখানে জায়গাটা উল্লেখ করে দিলাম, ফ্রম মাই পন্ড, ফ্রম আওয়ার পন্ড, অথবা ফ্রম দা রিভার। কাদের সঙ্গে ধরেছিলাম? ইয়েস, এট 10 o'clock। কাদের সাথে ধরেছিলাম? উইথ মাই ফ্রেন্ডস। কি বলতে হবে? উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। দেখছেন বাক্যগুলা প্রেপজিশন দিয়ে, পন্ড মানে পুকুর, ইয়েস। হ্যাঁ, তো আমাদেরকে এইগুলা আমরা বাক্যগুলা বড় করব। বাক্যগুলো বড় করতে গেলে আমাদের এই ভার্ব ফর্ম গুলা লাগবে, প্রেপজিশনের ব্যবহার লাগবে, ভার্বের ব্যবহার লাগবে। হ্যাঁ, একদিনে তো হবে না, আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো সব সুন্দর করে দেখব। দেখেন এখানে ভার্ব ফর্মটা বা ভার্বটা আমি একটু রেখেছি, যে ভার্ব হচ্ছে সেই সকল শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ করে। এটি একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একটা মানুষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যার যার প্রাণ, সোল যেটাকে বলা হয়, তাই না? সোল যদি বেরিয়ে যায়, আত্মা বা রুহু যদি বেরিয়ে যায়, লোকটা কিন্তু মারা যায়। তো এখানেও একটা বাক্যের ভিতরে যদি ভার্ব না থাকে বা ভার্বের যদি ব্যবহার ভুল হয়ে যায়, বাক্যটা টোটালি ভুল হবে। যেমন যদি বলা হয় আই ক্যাচ ফিশ, এই বাক্যটাও ঠিক। আবার আপনি যদি বলেন আই ক্যাচ এ ফিশ, এখানে একটা আর্টিকেল দিলেন এ, এটাও সঠিক। কিন্তু এটা নিয়ে বেশি একটা ভুল হয় না, আই ক্যাচ এ ফিশ, তাই না? কিন্তু যদি বলি আই এ ফিশ, এখানে আসল জিনিসটা বাদ পড়ে গেল, ক্যাচ, ভার্ব বাদ পড়ে গেল, বাক্যটা কি হবে? হবে না। একটা মানুষের যদি শিরশ্ছেদ করা হয়, মাথা কেটে দেওয়া হয়, সেই মানুষটা কিন্তু বাঁচবে না। সেই মানুষটা, সে কিন্তু বাঁচবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই মাথার অংশটা, অর্থাৎ ভার্বের অংশটা, গুরুত্বপূর্ণ অংশটা, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখেন ভার্বের একটা ডাইনেস্টি এখানে এনেছি, ক্লাসিফিকেশন অফ ভার্ব। হ্যাঁ, ভার্ব হচ্ছে একটা গাছ, একটা বড় বৃক্ষ, এখান থেকে এসেছে অ্যাকশন ভার্ব, একটা আছে স্ট্যাটিভ ভার্ব, ভিতরে আমরা সবগুলো ভালোভাবে পাবো। এরপর রয়েছে উইক ভার্ব, আর একটা রয়েছে রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব আর উইক ভার্ব আমরা সবাই এটা শুনেছি, এটা ভালোভাবে দেখব। এরপর রয়েছে হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপর নন ফাইনিট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। আচ্ছা, এখান থেকে আবার অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। আবার এই প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা যায়, ট্রানজেটিভ ভার্ব, ইনট্রানজেটিভ ভার্ব। দেখেছেন? তাহলে এই ভার্বের, এই যে ভার্ব কত প্রকার, ভার্ব কাকে বলে, কি কি, এই ভার্বের বিস্তারিত ফর্মটাও কিন্তু আমরা জানবো। তো এই সব কিছু শেখার আগে এই যে ভার্ব ফর্ম যেগুলো দেখালাম, ভার্বের সঙ্গে কিন্তু এটা রিলেটেড, সেটা হচ্ছে ভার্ব ফর্ম। হ্যাঁ, ভার্বের সঙ্গেই কিন্তু এটা রিলেটেড, সেটা হচ্ছে ভার্ব ফর্ম। আর এই ভার্ব ফর্ম গুলো শিখেই আমাদেরকে শিখতে হবে টেন্স, 12টা টেন্সের 12টা ফর্ম, এবং এদের গঠন প্রণালী আমরা যদি জানি, তাহলে আমরা অতি সহজে ইংরেজিতে স্পিকিং করতে পারবো, ফ্লুয়েন্টলি, নির্ভুলভাবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? Yes, of course. অফকোর্স, অফকোর্স ইউ উইল বিলিভ ইট, আই থিংক। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আলোচ্য বিষয় ছিল। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সরা কয় ভাই? এরা হচ্ছে, আমি একটু পার্সনিফিকেশন করলাম, ব্যক্তিত্ব আরোপ করলাম। প্রেজেন্ট টেন্সরা হচ্ছে চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি এই প্রত্যেকটা জায়গায় যদি প্রেজেন্ট এবং টেন্সটা বাদ দেই, কি থাকে মাঝখানে? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্স আমাকে ভালোভাবে জানতে হবে। ইনডেফিনিট শব্দের অর্থ কি? ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। আচ্ছা, এই চারটা টেন্স থেকে চারটা ইংলিশ বাক্য নাজমা আপা একটু বলবেন প্লিজ। Um, Present indefinite. হুম। I am eating.
না, এটা ভুল হয়ে গেল। আই এম ইটিং, আই ইট, হ্যাঁ আই ইট রাইস এটা বলবেন, আই ইট রাইস। তারপর রাইস, হুম, ইটিং রাইস। না না না, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই হ্যাভ বিন ইটিং রাইস। হ্যাঁ, আই হ্যাভ বিন ইটিং রাইস। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এইটা একটু জড়তা রয়েছে, এটা আমরা ভালোভাবে দেখে ফেলি। কথা বলতে গেলে আমাদের 12টা টেন্স। অনেক কিছু বুঝি কিন্তু অ্যাপ্লাই করতে গেলে না না না, দেখেন আমি আহ, আমি এমন ভাবে ভেঙে বুঝি। ভেঙে আমি এমন ভাবে ভেঙে ভেঙে আপনাদের বুঝাই দিব, এই যে যেখানে অ্যাপ্লাই করতে সমস্যা বা এই যে হালকা একটু ত্রুটি বিচ্যুতি, এগুলা সবই চলে যাবে। হ্যাঁ, অনেকদিন হয়তো এটা দেখা হয় না, যার কারণে একটু মরিচা পড়ে গেছে। এই মরিচাটা আমি একটু উঠিয়ে দিব, জং যেটাকে বলে। ইয়েস, তো এই মরিচাটা চলে যাবে ইফ ইউ ডু মাই ক্লাস ভেরি প্রপারলি অ্যান্ড ভেরি সিনসিয়ারলি। আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ ডক্টর আমাকে মেডিসিন সাজেস্ট করেছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, আমি ফার্মেসি থেকে ওষুধগুলা কিনেও নিয়ে এসেছি, কিন্তু আমি যদি ঠিকঠাক ভাবে না খাই আমার রোগটা কি সারবে? ডিজিজ কি যাবে? যাবে না। তো টিচারকে ফলো করতে হয়, টিচার যেভাবে বলে সেভাবে একটু আমার কথা শুনে 1-1.5 মাস 2 মাস একটু ক্লাসগুলা করবেন, দেখবেন ফ্লুয়েন্সি চলে আসছে। যেখানে যে সমস্যাগুলো গ্রামারের, সব সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, এবং খুব সাথে সাথে আমাদের কিছু ভোকাবুলারি এভরিডে আমাদের কিছু দিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই ফাইন ভোকাবুলারি। কিপ গোয়িং, মানে ইয়েস, ভোকাবুলারি সাথে কিছু মানে বুঝে নিই তো। হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারি ছাড়া হবেই না। ভোকাবুলারি দেখেন অনেক ভোকাবুলারি দিব, তো মেইনলি আমি ভোকাবুলারি বলতে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আবার হ্যান্ড ওভার করবো। হ্যান্ড ওভার করবো। হ্যাঁ, তো আগামীকালকের, আমি আগামী দিনও হয়তো ক্লাসটা নিব একই টাইমে। তো এই যে প্রথম দিনের ভোকাবুলারিটা আমি যদি বিভিন্ন ভার্ব মানে বিভিন্ন ভোকাবুলারি দেই, ওইটা থেকে বেশি কাজে দিবে হচ্ছে প্রথম চান্সে আমাদের কি করতে হবে, প্রথম দিকে যারা নিউ লার্নার্স আমরা এই ভার্বের ভোকাবুলারি গুলো মুখস্থ করতে হবে। আমরা আউটের কোনো ভোকাবুলারি না পড়ে, কোনো নাউন প্রোনাউনের ভোকাবুলারি না পড়ে আগে আমরা ভার্ব ফর্ম গুলো মুখস্থ করব। কেন করব? কারণ আমরা প্রথমেই যখন ফার্স্ট স্টেপে ইংরেজি ভাষাটা শিখতে চাই, তখন আমাদের এই ভার্বের ভোকাবুলারিটা খুবই খুবই কাজে লাগে। যেমন গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে গিয়াছে। এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। ডু মানে করা, ডিড মানে করেছিল, আর ডান মানে করিয়াছে। ডু, ডিড, ডান। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, ইটেন মানে খাইয়াছে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, তখন কিন্তু আমাকে এই ইটেন অংশটা কাজে লাগাতে হবে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। যদি বলা হয় সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তো দেখেন এই কোথায় হ্যাভ হচ্ছে কোথায় হ্যাজ হচ্ছে এটা আমরা দেখবো। তবে এই ভার্বের এই ভোকাবুলারির ফর্মটা আমি আজকে আপনাদের দিয়ে দিব ক্লাস শেষে। তো এইগুলা একটু মুখস্থ করবেন, এখান থেকে 20টা বা 30টা বা 40টা যার যতটুকু সামর্থ্য থাকে এইগুলা মুখস্থ করতে হবে। মোটে না পারলে 10টা করবেন, 5টা করবেন, অর্থাৎ এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, একজন টিচারের অধীনে থাকলে হয় কি, পড়াগুলো দেয়, পড়া দিলে মাথার ভিতরে একটা টেনশন থাকে যে স্যার আমাকে পড়াশোনা দিয়েছে, আই হ্যাভ টু প্রপারলি ডু দিস, আমাকে সঠিক। হ্যাঁ, অবশ্যই পিডিএফ প্রিন্ট আউট করতে পারবেন, প্রিন্ট আউট না করলেও চলবে, আপনার ল্যাপটপ বা আপনার ফোনে ওগুলো থাকবে, প্রিন্ট আউট করতে পারবেন অ্যাজ ইউ লাইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়লাম, হ্যাঁ একদমই এটা পারবেন। এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করেন, দেখবেন আপনি ইজিলি ইংলিশে কথা বলতে পারছেন। যেমন আমি যদি বলি আমি একটি চিঠি লিখি, তখন আমাকে এই রাইট ফর্মটা ব্যবহার করতে হবে, আই রাইট এ লেটার। কিন্তু আমি যদি বলি আমি একটা চিঠি লিখেছিলাম, তখন হবে আই রোট এ লেটার। তখন কি হবে, এই রোট ফর্মটা আমাদের যদি আগে থেকে জানা থাকে তাহলে আমি বাক্যটা তো করতে পারবো, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আমি বাক্যটা তৈরি করতে পারবো না। আই রোট এ লেটার যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছি, বা সাধু ভাষায় যদি বলি লিখিয়াছি, সাধু ভাষাটা এখন প্রচলিত নাই, কিন্তু এটা বলতে গেলে, এটা বললে বেশি ভালোভাবে বোঝা যায়। লিখেছি এটা চলিত রূপ, আর এর সাধু রূপটা হবে লিখিয়াছি। আমি একটা চিঠি লিখেছি কি হবে, আই হ্যাভ রিটেন এ লেটার। এই দেখেন এই রিটেনটাকে বলা হচ্ছে V3 ফর্ম, বা এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইটা নিয়ে আমরা কাজ করব, আপাতত এই ভার্ব ফর্ম গুলো পড়া থাকবে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ, দেখেন বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ করা হয়ে থাকে, করা হয়, অথবা চিরসত্য কোনো কাজ, অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেগুলাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। সেগুলোকে কোন টেন্স বলা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা খুবই সহজ, বর্ণালী একটু দেখেন। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন।
এই যে কি বললাম সাবজেক্ট, দেখেন আমি একটু ডিরেক্ট দেখাই। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এখানে আমি স্কুলে যাই এই সাবজেক্ট হচ্ছে আই। হুম একটু সাউন্ড হচ্ছে প্লিজ, এখানে এটা হচ্ছে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। হুম আচ্ছা, এখানে আমি স্কুলে যাই এটা হচ্ছে আই গো টু স্কুল, তাই না? আমি স্কুলে যাই। আচ্ছা, তখন এখানে কি বলতে হবে? আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টটা কি হলো? আই। আচ্ছা, তারপর যদি বলি আমি স্কুলে যাই, এখানে আমি কি বলেছিলাম? এই জায়গাটাতে আমি বলেছি যে সাবজেক্ট স্ট্রাকচার গঠন প্রণালীটা হয় কেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এই বাক্যে সাবজেক্ট কি? আই। তারপর ভার্বের ভি ওয়ানটা কি? গো। দেখেন এই জন্য বলেছি এই ভার্বের ভি ওয়ান, ভি টু এবং ভি3 আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আই গো টু স্কুল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্বের বেস ফর্ম বসেছে গো, আর তারপর এখানে এক্সটেনশন বসেছে টু স্কুল, এখানে টুটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এই স্ট্রাকচার ধরে আপনারা অনেক বাক্য করতে পারবেন। নিচেই দেখেন, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তো এখানে গোস কেন হবে? কারণ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর এখানে সাবজেক্ট হি। এই হি বলতে সে পুরুষ, একজন ব্যক্তিকে বোঝায়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইএস বসাতে হয়, এটা আমরা সবাই জানি। হি গোস টু স্কুল। যদি বলি করিম স্কুলে যায়, তখনও কিন্তু করিম গোস টু স্কুল। রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। দেখেন তারা ক্রিকেট খেলে, এই একই স্ট্রাকচার হবে, তারা ইংরেজি হচ্ছে দে। ভার্বের বেস ফর্ম কি? প্লে। আর এক্সটেনশন কি? ক্রিকেট। দে প্লে ক্রিকেট। এটা যদি আমি অন্যভাবে করি, তারা ক্রিকেট খেলেছিল, তখন কি হবে? দে প্লেড ক্রিকেট। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। কিন্তু প্লেইং কখন হবে? যদি বলি তারা ক্রিকেট খেলছে, কি বললাম বলেন? তারা ক্রিকেট খেলছে, তখন কিন্তু প্লেইং হবে। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। যদি বলি তারা ক্রিকেট খেলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে বলা যাবে? তারা ক্রিকেট খেলছিল, কি হবে বলেন? playing football. না, ক্রিকেট ইংরেজি They are ক্রিকেট। playing cricket. দে আর প্লেইং They are ক্রিকেট, এটা তো আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছেন, কিন্তু আমি বলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তারা ক্রিকেট খেলছিল, তখন এই আর এর পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। দে ওয়ার প্লেইং ক্রিকেট, কি হবে বলেন? দে ওয়ার প্লেইং ক্রিকেট। আচ্ছা, এইটা যদি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি, তখন কি হবে? তারা ক্রিকেট খেলতে থাকবে, তারা ক্রিকেট খেলতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখাচ্ছি, একই সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস, একই সঙ্গে ফিউচার কন্টিনিউয়াস। বলেন কি হবে? তারা ক্রিকেট খেলতে থাকবে। তাহলে দে উইল বি প্লেইং ক্রিকেট, দেখেন কি হবে? এখানে একটা অক্সিলারি ভার্ব, এটা যখন টেন্সটা পুরাপুরি কমপ্লিট করাবো তখন বুঝতে পারবেন। দে উইল বি, দেখেন এখানে এটা অবশ্যই পারছেন যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন, এই নিয়মটা কোথায় প্রযোজ্য হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই টেন্সটায় এই স্ট্রাকচারটা কাজে লাগবে। কোন টেন্সে কাজে লাগবে? দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি কাজে লাগবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। কি হবে? হি গোস টু স্কুল। এই নিয়মে আরো অনেক বাক্য বলেন তো। যদি বলা হয় সে গান গায়, তখন কি হবে? Sometimes. দেখেন আমি She বলে দিই, is আমি একটু হেল্প করি। সে ইংরেজি হচ্ছে হি, সে ইংরেজি হচ্ছে হি। যদি বলি মিতা গান গায়, একটা মেয়ের নাম হচ্ছে মিতা, মিতা গান গায়, তাহলে মিতা হচ্ছে এখানে সাবজেক্ট। এই নিয়মে আপনি করবেন, দেখেন এই সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি? মিতা। আর গান গাওয়া ইংরেজি কি? সিং। সিং মানে গান গাওয়া। তাহলে মিতা সিং, সিং মানে গায়, কি গায়? গান গায়। গান ইংরেজি কি? সং। মিতা সিং এ সং, মিতা সিং এ সং। কিন্তু এখানে মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে যে মিতা গান গায়, তখন এখানে যেমন গোজ বসিয়েছি, ওখানে ওই সিং ভার্বের সঙ্গে এটা এস দিতে হবে। মিতা সিং সে সং, কি দিতে হবে বলেন? মিতা সিং সে সং। যদি বলা হয় আহ আমি একটা বাড়ি তৈরি করি, তখন কি হবে? সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই। এই 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 স্ট্রাকচার অনুসারে করে চলে যান। আমি একটি বাড়ি তৈরি করি, তার মানে কি? আমি সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। আমি তৈরি করি, আই মেক। আমি তৈরি করি, আই মেক। কি তৈরি করি? এ হাউস।
আই মেক এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করি। আমি একটা গাড়ি তৈরি করি, আই মেক এ কার। আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। আমি কথা বলি, আই টক। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আচ্ছা, এইবার কিভাবে চিনবেন যে বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? শিখতে হবে ভার্বের শেষে এই শব্দগুলা থাকবে। দেখেন বাংলা ক্রিয়ায় বাক্যের শেষে অ, আ, এ, রস্বই, এন, ও, এস, আই, আন এগুলা থাকবে। কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে। যেমন আমি বাড়ি যাই, এটা দেখেন আমি স্কুলে যাই, এই যে বাক্যটা আমি কি করি, আমি স্কুলে যাই, শেষে দেখেন একটা রস্বইকার রয়েছে। এই যে শেষে একটা কি আছে, যাই, জয়াকার রস্বই, অন্তর্জয়াকার রস্বই, আমি স্কুলে যাই। এই রস্বইকার দেখে আপনি বুঝবেন যে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কিন্তু দেখেন এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে আপনি দেখে বুঝবেন যে এই বাক্যগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কিভাবে আপনি বুঝবেন? হুম বোঝার কি কোনো সিস্টেম আছে? আছে। এই দেখেন বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকবে। এইগুলা যদি থাকে আপনি বুঝবেন যে এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তেসো, তেসি, তেসেন, তেসে, সি, স, সেন এগুলা থাকলে সেই বাক্যগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তেসি, হ্যাঁ, যেমন এই যে ছয় ছয় রশ্মি, ছয় ছয় একার, আমি স্কুলে যাচ্ছি, কি আছে বলেন? আমি স্কুলে যাচ্ছি। এর ইংলিশটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তোমরা বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। তাহলে এখানে বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে বলেন? বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন এইগুলা থাকে। আচ্ছা, নতুন করে এখান থেকে কয়েকটা বাক্য বলেন তো, এইগুলা দেখে দেখে এই আদলে আরো কয়েকটা বাক্য বলতে হবে, যে বাক্যগুলা, হ্যাঁ বলেন। আমি স্কুলে, এটা দেখে অন্য বাক্য বলতে হ্যাঁ হবে, হ্যাঁ এই তাহলে আমি অন্য মনে বাক্য, করি হ্যাঁ চেষ্টা হ্যাঁ হ্যাঁ, করছি। হুম। না, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি খাচ্ছি বললে বর্তমান কালে খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারপরের বাক্য রয়েছে দেখেন, তারা ফুটবল খেলছে, নতুন বাক্য বলতে হবে, তারা সাঁতার কাটছে, দে আর সুইমিং। হ্যাঁ, তারা গল্প বলছে, দে, হ্যাঁ সাঁতার কাটছে, সাঁতার কাটা তো সুইম মানে সাঁতার কাটা, আর কাটছে এই জন্য এখানে সুইমিং হবে। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং, হ্যাঁ, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, তারপর, তারপর হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছে হুম, আউটসাইড। আউটসাইড, হ্যাঁ। তারপরে বলা যায় সে ছবি আঁকছে। হুম, অবশ্যই হি 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 ইজ ড্রয়িং এ পিকচার, এখানে একটা আর্টিকেল এ দিতে হয়। হি ইজ ড্রয়িং এ পিকচার, হ্যাঁ। যদি বলা হয় সে একটি চিঠি লিখছে, Writing a letter. হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখছে। আচ্ছা নাজমা আপা বলেন তো কয়েকটা বাক্য দেখি, কয়েকটা বাক্য বলতে হবে যেগুলার ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। হুম বর্ণালী আপা বলেছে যেমন সে ছবি আঁকছে, সে চিঠি লিখছে, সে গান গাচ্ছে। এখানে সামনে কয়েকটা দিয়েছে, আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে। এইভাবে কিন্তু আমাদের নতুন নতুন বাক্য বলতে হবে, হ্যাঁ। বাক্য বলে কিন্তু আমাদের শিখতে হবে। নাজমা আপা, ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন তো, মিউট হয়ে গিয়েছে, একটু আনমিউট করেন। হুম শুনতে পাচ্ছেন? কয়েকটা বাক্য একটু বলতে হবে। হুম যেমন এখানে আই এম গোয়িং টু পার্ক, তারপর আরো বলা যায় আই এম গোয়িং টু স্কুল, মার্কেট, মাই ফ্রেন্ডস হাউস, ফ্রেন্ডস হাউস, দে আর প্লেইং টেনিস। ইয়েস, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। তো এটা আমরা কিভাবে পেলাম? এটা হচ্ছে বাংলায় যদি কোনো বাক্যের শেষে, হ্যাঁ সমস্যা নাই, এইভাবেই তো বলে, হ্যাঁ ইয়েস, মডিফাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। দেখেন এটা আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এটা আগামী ক্লাসে আমি নিব। যেমন এখানে একটা ভার্ব নিয়েছি আমি, গো। এই গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য তৈরি করেছি, গো। আপনাদের জন্য একটা ভার্ব এখানে আমি দিতে পারি, সেই ভার্বটা থাকবে রাইট। এখানে গো ভার্বের পরিবর্তে এখানে আমরা একটা ভার্ব দিতে পারি, সেই ভার্বটাকে বলা হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লেখা। হুম এটা ডাব্লিউ আর আই
টি ই, এইটা দিয়ে বাক্য করতে হবে। কিভাবে বাক্য করতে হবে আমি একটু দেখাই দেই। যেমন এখানে আমি বলেছি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। তাহলে এখানে এই রাইট ভার্ব দিয়ে একটা বাক্য করতে হবে, আমি একটি চিঠি লিখি। হুম, এখানে যেমন নেগেটিভ লিখেছি আমি স্কুলে যাই না, তাহলে আমি একটি চিঠি লিখি, ওর নেগেটিভ কি হয়, আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার। আচ্ছা, এরপরে দেখেন এখানে লিখেছি, এখানে কি লিখেছি, এখানে লিখেছি যে আমি কি স্কুলে যাই। তাহলে ওই আমি চিঠি লিখি বা আমি চিঠি লিখি না, ওর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক কি হবে, প্রশ্নবোধকটা হবে আমি কি চিঠি লিখি, কি হবে, আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার। দেখেন এখানেও তাই করেছি, ঠিক এইটা দেখে হেল্প নিতে পারবেন, এইটার হেল্প নিয়ে করতে পারবেন, ডু আই গো টু স্কুল। আর যখন লিখবেন যে আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। আচ্ছা, আমি কি স্কুলে যাই না, তখন এই চিঠি রাইট লেখা দিয়ে যখন বলবেন তখন কি হবে, আমি কি একটি চিঠি লিখি না, আমি কি একটি চিঠি লিখি না, কি হবে, ডোন্ট আই রাইট এ লেটার। এখানে কি করেছি দেখেন, এখানে লিখেছি যে, এখানে লিখেছি যে ডোন্ট আই রাইট এ লেটার। তো এইভাবে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে যে আই, 3 সেন্টেন্স। 30 সেন্টেন্স। দেখেন এখানে আরো অনেক দিয়েছে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন একটা বাক্য যদি দেখাই এখানে, আই ক্যান গো, আমি যেতে পারি, ক্যান মানে হচ্ছে পারা, একটা মডাল ভার্বের ব্যবহার। তো এখানে আপনাকে রাইট ব্যবহার করতে হবে। প্রথমে আমি রাইট ভার্ব দিয়েছি, গো পরিবর্তন করে রাইট দিতে হবে, আই ক্যান গো। এর পরিবর্তে লিখতে হবে আই ক্যান রাইট। কি বলতে হবে বলেন, আই ক্যান ক্যান রাইট। রাইট। আচ্ছা, আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আর এখানে আপনাকে লিখতে হবে ইয়েস। এই যে সিস্টেমটা বুঝতে পেরেছেন, তাহলে এইভাবে যেখানে, হ্যাঁ, ক্যান আই রাইট, ক্যান্ট আই রাইট, ক্যান নট কে শর্ট ফর্মে বলা হয় ক্যান্ট আই রাইট। এইভাবে বাক্যগুলো আপনাকে তৈরি করতে হবে। এই বাক্যগুলো যদি তৈরি করা যায় তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা ফ্রিলি কথা বলতে পারবো, আমাদের কোথাও কোনো জড়তা থাকবে না। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ গ্রামার, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভোকাবুলারি। ভোকাবুলারি মেইনলি ইন্ডিকেট, গো, হ্যাঁ, এটা ফুল এখানে গো, রাইট। গো ব্যবহার করবেন না, এখানে রাইট করবেন। হ্যাঁ, এইটা করে এটা হোয়াটসঅ্যাপে দেখবেন রেকর্ড অপশন আছে, আপনি রেকর্ড অপশনে চেপে ধরে এগুলা বলবেন। হ্যাঁ, লিখতে গেলে অনেক টাইম কিল হবে, এগুলা লিখে আমাকে পাঠাবেন, আমি এগুলো খুব মন দিয়ে শুনবো, শুনে যদি কোথাও ভুল থাকে আমি সেটা কারেকশন করে দিব। এইভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে। এখানে গো ভার্ব থেকে আমাদেরকে অবশ্যই শিটগুলা পিডিএফ আকারে, হ্যাঁ হ্যাঁ সবই দিব, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে আর এগুলোও থাকবে। আচ্ছা, তো এখানে আচ্ছা, আমরা রাইট ভার্ব দিয়ে এই বাক্যগুলো তৈরি করব। আচ্ছা, আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হয়, সাবজেক্ট প্লাস, দেখেন এই গঠন প্রণালীটা এভাবে তৈরি করতে হয়, যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ আমি যদি এভাবে বলি, এইখান থেকে আমি গঠন প্রণালীটা তৈরি করব, আই অ্যাম গোয়িং টু স্কুল, এই বাক্যটা দেখে দেখে আমি গঠন প্রণালী তৈরি করব। কিভাবে করব বলতে হবে, প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, তাহলে বলা যায় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর মূল ভার্বের পর আইএনজি। দেখেন এই গো এর সঙ্গে আইএনজি যুক্ত করেছি, গোয়িং, আই অ্যাম গোয়িং। তারপর এখানে একটা প্রেপোজিশন দিয়েছি, তো এটা বলা যায় না, বলতে হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন, প্লাস কি বলতে হবে, এক্সটেনশন। তো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। এইটা দিয়ে আমরা অনেক বাক্য করতে পারবো। তারা ফুটবল খেলছে, এখানে এটা না বলে আমি বলতে পারি তারা ফুটবল খেলছে, এটা না বলে বলতে পারি তারা ছবি আঁকছে, তারা গান গাচ্ছে, তারা মাছ ধরছে, তারা বাড়িটিতে রং করছে, তারা ঝগড়া করছে, তারা বসে আছে, তারা লুডো খেলছে। দেখছেন, তাহলে আমাকে দে আর ক্যাচিং ফিশ, দে আর গসিপিং, দে আর প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং কার্ডস, দে আর প্লেইং লুডো। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমাদেরকে নতুন নতুন বাক্য করতে হবে। যে বাক্যগুলো দেওয়া আছে তার বাইরে যদি আমরা কিছু না শিখতে পারি তাহলে কোনো ফল হবে না। তো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর একটা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আপনারা কয়েকটা বাক্য বলেন তো, ইংলিশ বা বাংলায়, দেখি কেমন হয়।
বাক্যগুলা? হ্যাঁ, এখান থেকে আপনি তৈরি করে বলবেন, মানে নতুন নতুন বাক্য। যেমন আমি স্কুলে যাচ্ছি, এখানে বলতে পারেন আমি ভাত খাচ্ছি, আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি, আমি ভ্রমণ করতে যাচ্ছি। হুম Visit হুম my family house, হুম রিলেটিভস হাউস। relative house. হুম Uh, I'm going to buy something in supermarket, into the supermarket. I'm playing with children in the field, a playground. Uh, the train leaving at 4 p.m. থ্যাংক ইউ। দেখেন এখানে বর্ণালী আপাকে একটা কথা বলি। নাজমা আপা দেখেছেন কত সুন্দর প্রোনাউন্সিয়েশন করছে। আমাদের কিন্তু ওনাকে শুনে শুনে আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার করতে হবে। হুম নো নো নো, আই থিংক ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ক্লিয়ার। তো আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করব। ভালো, যারা ভালো তাদেরকে ফলো করতে হয় সব সময় জীবনে। একটা প্রবাদ আছে না, যে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা। তো আসলে যারা যা কিছু ভালো, একটা শিশু, একটা বাচ্চার কাছ থেকেও কিন্তু আমরা শিখতে পারি। তার ভিতরে যদি ভালো কিছু থাকে, কার ভিতরে কি ক্ষমতা রয়েছে, আল্লাহ পাক কি দিয়েছে, কিছুই কিন্তু বলা যায় না। অতএব আমরা যেখানে যা ভালো পাবো সেটাকে আমরা ফলো করব। তো আহ, Subject. হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রসেন স্যার, প্রসেন স্যার। হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিব, আমার নাম্বার তো আছে, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব সহজে শিখলাম, যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হবে, ভার্বের পর আইএনজি দিতে হবে, বাকি অংশ দিতে হবে, হয়ে গেল। যেমন আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এখানে আপনি অবজেক্ট দিতে পারেন, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি বিরিয়ানি খাচ্ছি, আই অ্যাম ইটিং বিরিয়ানি। আমি ছবি আঁকছি, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। হ্যাঁ, বর্ণালী আপা বুঝতে পেরেছেন? কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্রতিটা মুহূর্তে কিন্তু কথা বলতে হবে। কারণ একটা জায়গায় যদি একটু গ্যাপ থেকে যায়, তাহলে পরবর্তীতে কিন্তু বাক্যগুলা যখন বলবেন, প্র্যাকটিস করবেন, তখন সমস্যায় পড়ে যেতে হবে। ক্যান ইউ হেয়ার মি? ক্যান ইউ হেয়ার মি? ওকে, থ্যাংক ইউ। So, বাট হোয়াই? because I'm at that time's in work. Or when will you join? Maybe time. Okay, you will write it. You will write the time in my. Okay, thank you. And you will write down your time through WhatsApp, and I will take your class. I will take your class at that time. Okay. থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বললাম, যে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আচ্ছা, এটা না বলে মানে আমরা যদি এখন একটু প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস এর পরে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো ইংরেজিতে জানলাম, এর বাংলা মিনিংটা কি হয় বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা মিনিংটা কি হয়? হুম, It was like a cucumber. If I cut the cucumber, cucumber is not still there. still then, But yes, run then out. Moving. You have done your work, but its result is present now. You have done your work. যে কাজটা শেষ হয়েছে, কিন্তু রেজাল্ট, ফলাফলটা এখনো বিদ্যমান still রয়েছে। স্টিল বর্তমান আছে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান, বাট দ্য ইফেক্ট এক্সিস্টস স্টিল নাও। এক্সিস্ট স্টিল নাও, কাজটি শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বিদ্যমান। যেমন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। প্রথমে কি বসবে? সাবজেক্ট, কর্তা। তারপর কি বসবে? সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তারপর ভার্বের ভি থ্রি বসবে। তারপর এক্সটেনশন বসবে। কেমন, আমরা একটু দেখে আসি। যেমন দেখেন, আমি বাজারে গিয়েছি, এই বাক্যটা যদি একটু দেখি, আমি বাজারে গিয়েছি, তার উপরে কি রয়েছে? সে কাজটি করিয়াছে বা করেছে। সাধু ভাষায় বললে করিয়াছে, আর বর্তমানে চলিত রূপে বললে করেছে। তাহলে সে কাজটি করেছে, অর্থাৎ এমন একটা ভাব এখানে বোঝাচ্ছে সে একটু আগে কাজটা করেছে। আমি বাজারে গিয়েছি, তার মানে কি? আমি বাজারে এই মাত্র গিয়েছি। তারা আমগুলো খেয়েছে, কখন খেয়েছে? এই 2 মিনিট বা 5 মিনিট হচ্ছে তারা আমগুলো খাওয়া শেষ করেছে। তাহলে এই বাক্যগুলা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। এর বাংলা অর্থটা কি হবে বলেন? পুরা ঘটিত বর্তমান কাল। দেখেন ভার্বের শেষে এই যে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকবে। এগুলা থাকলে বুঝতে হবে বাক্যগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, ইয়াসো। যেমন লোকটি সে কাজটি করিয়া আছে, দেখেন শেষে কিন্তু এই যে আছে শব্দটা চলে আসছে, করিয়া আছে। এই যে প্রথমেই করি আছে, অন্ত্যেষ্টায়কার সহায়কার সে, অর্থাৎ সে কি করেছে? কাজটি করিয়া আছে, এই মাত্র করেছে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, গঠনটা কিভাবে হবে? গঠন প্রণালীটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কখনো হ্যাভ বসে না। হি যেহেতু এখানে থার্ড পারসন, হি এর পরে হ্যাজ, সিঙ্গুলার, ইয়েস। এইবার দেখেন এখানে ভার্বের V3 ফর্মটা হবে, কোন ফর্ম হবে? ভার্বের V3। হি হ্যাজ, ডু হবে না, ডিড হবে না, ওই ডু ভার্বের V2 হচ্ছে ডিড আর V3 হচ্ছে ডান। আমি একটু আগে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে সর্বদা কিন্তু V3 অংশ কাজে লাগে। কোনটা লাগে বলেন? V3 অংশ। V3 মানে ভার্ব 3। সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সে স্কুলে গিয়াছে, হি হ্যাজ গন টু স্কুল। সে মাছ ধরিয়াছে, হি হ্যাজ কট ফিশ। আমি একটা জামা কিনেছি, আই হ্যাভ বট এ শার্ট। কি হবে? আই হ্যাভ বট এ শার্ট। আমি এগুলোকে নেগেটিভ করা যায়, এগুলো আমি পরে আসবো, কারণ একবারে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলা দিলে আমাদের ব্রেনে হয়তো নাও থাকতে পারে। তো আমরা ধাপে ধাপে এগোবো, ইয়েস, স্টেপ বাই স্টেপ উই উইল গো ফরওয়ার্ড স্টেপ বাই স্টেপ। তো বলা হচ্ছে যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ গন টু মার্কেট, দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন দা ম্যাঙ্গোস। গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। এটা গেল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আরেকটা থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। পুরা ঘটিত মানে কি? যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, দেখেন 1 ঘন্টা আগে শুরু করেছিলাম, এখনো আমি খাওয়াটা শেষ নামাই পারিনি, শেষ হয়নি, এখনো চলমান রয়েছে। তো আপনাকে আমি ফোন করলাম যে আপনি কি করছেন, বললেন স্যার আমি 30 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই যে দেখেন পুরা ঘটিত, অর্থাৎ 30 মিনিট কিন্তু গত হয়ে গেছে, চলে গেছে, সেই সময় আপনি শুরু করেছিলেন, কিন্তু এখনো আপনার কাজটা চলমান রয়েছে, এখনো কাজটা কি আছে? চলমান। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। কেমন দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আপনি মাঠে হাঁটছেন বিকেল বেলায়, তো বলছেন স্যার আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, এই অফিসে 5 বছর যাবত কাজ করছে। দেখেন 5 বছর আগে কাজ শুরু করেছিল, এখনো কিন্তু তার কাজটি চলমান আছে, তাহলে স্টিল আছে, ইয়েস। এই বাক্যগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যগুলো কোন টেন্স বলেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। আমরা একটু দেখি, যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, তাহলে বাক্যটা কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি একটু এটা ব্যাখ্যা করে দেই। প্রথমে এখানে সাবজেক্ট বসেছে আই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তো এখানে সেইটাই বসিয়েছি, আই হ্যাভ বিন। কি হবে? আই হ্যাভ বিন। এরপর কি হলো? ভার্বের পর আইএনজি, আই হ্যাভ বিন ওয়াকিং, আমি হাঁটছি কতক্ষণ ধরে? এই যাবত বা ধরে থাকলে ফর বসে, যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম বসে। যেমন আমি সকাল থেকে কাজটি করছি, আই, হ্যাঁ, সিন্স বসে হচ্ছে বাংলা বাক্যের ভিতরে যখন হইতে থেকে চেয়ে, বলেন হইতে থেকে চেয়ে সিন্স বসবে, হ্যাঁ। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আর যদি বলা হয় এই যে দেখেন সে 5 বছর, এই যে মঙ্গলবার হইতে, আমি বলেছি হইতে থেকে চেয়ে থাকলে সিন্স বসে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। কি হবে? দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার
সিন্স টুয়েসডে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। এই যে হইতে থেকে চেয়ে থাকলে সিন্স হবে, আর যাবত বা ধরে থাকলে ফর হবে। এই দেখেন, সে এই অফিসে 5 বছর যাবত, কি হবে, সে এই অফিসে 5 বছর যাবত। তাহলে এই যে ফ্রম, ফ্রম 5 ইয়ার্স, যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স হবে। কি হবে বলেন? সিন্স হবে। দুইটা ইয়ে। আচ্ছা, তাহলে এখানে বাক্যটা গঠন কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। এখানে সাবজেক্ট যদি আই না হয়ে হি হতো, তখন এখানে হ্যাজ বিন হতো। কি হতো বলেন? হ্যাজ বিন। তাহলে আই হ্যাজ বিন হবে না, আই হ্যাভ বিন। মূল ভার্বের পর সর্বদা আইএনজি দিতে হবে। দুইটা টেন্সে, যে কোনো টেন্সের কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে ভার্বের পর আইএনজি বসে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু ভার্বের পরে আইএনজি দিয়েছিলাম। যেমন আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি খেলা করছি, আই অ্যাম প্লেইং। আমি মাছ ধরছি, আই অ্যাম ক্যাচিং ফিশ। আমি ঘুড়ি উড়াচ্ছি, আই অ্যাম ফ্লাইং কাইট। তাহলে এইটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও দেখেন, এই অক ভার্বের পরে আইএনজি যুক্ত করে ওয়াকিং করা হয়েছে। অক ভার্বের পরে আইএনজি যুক্ত করে ওয়াকিং করা হয়েছে। আই হ্যাভ বিন ওয়াকিং, আর এই ফর কেন বসেছে? এই যে 2 ঘন্টা যাবত, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তো এইটা হচ্ছে আমাদের 4টা টেন্সের 4টা বাক্য। আমরা এখন একটু মুখে মুখে বলবো। বাংলাতে বললেও হবে, বাংলা ইংলিশ দুইটা বললেও হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা, প্রেজেন্ট পারফেক্টের একটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা। বলেন তো, প্রথমে কে বলবেন? শুরু করেন, স্টার্ট নাও। হুম, বলেন। ইনডেফিনিট থেকে শুরু হবে। হুম I হুম আই অ্যাম ইটিং বললে তো I এটা think তো, it's এটা তো একবারে ইয়েস, আই ইট রাইস, আই ইট রাইস। আই অ্যাম ইটিং রাইস, এবার ঠিক। আই অ্যাম ইটিং ফ্রুটস, ঠিক আছে। এবার প্রেজেন্ট পারফেক্টের একটা বলতে হবে। uh, এই একই একই বাক্য বললে হচ্ছে, আই হ্যাভ ইটেন ফ্রুটস। হ্যাঁ, ইটেন ফ্রুটস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আমি এক ইটিং, uh, ইটিং, walk হ্যাঁ, the ফ্রুটস, ফ্রুটস ফর অ্যান আওয়ার, fruits for 2 hours. ফর 2 আওয়ার্স। থ্যাংক ইউ। আই হ্যাভ বিন ইটিং ফ্রুটস ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে কিছু ফল খাচ্ছি, খাইতেছি। দেখেন, তাহলে 4টা টেন্স কিন্তু আমরা মোটামুটি একটু ক্লিয়ার হলাম, তাই না? একই সঙ্গে আমরা আগামী ক্লাসের জন্য আমাদের কয়েক প্রকার আইটেমের একটু পড়া নিতে হবে। যেমন এখানে করেছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগামী ক্লাসে আমরা পড়বো পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 3টা ক্লাসে আমরা টোটাল টেন্সটা আমরা 3টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব, কাভার করব। এবং আরেকটা পড়া থাকবে, এই যে দেখেন কনজুকেশন অফ ভার্বস। এই কনজুকেশন অফ ভার্বস এখানে এই শীটে অনেকগুলা রয়েছে। তো এখান থেকে আমাদের সাধ্যমতো আমরা 20, 50, 30, 20 যে কয়টা পারি এখান থেকে মুখস্থ করব। এটাই হচ্ছে আমাদের ভোকাবুলারি। সাম আপ অলরেডি উই নো, ইয়েস, এটা আরো বেশি সহজ হবে যেহেতু এখানে অধিকাংশ আমাদের কিন্তু জানা থাকবে। আচ্ছা, আরেকটা পড়া আমি দিতে চাচ্ছিলাম কিন্তু এটা আমাদের টাইম ইজ ওভার। এই পড়াটা থাকবে হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। গুড প্রেজেন্টেশন। যেমন আপনাকে বললাম যে আপনি বুক ফেয়ার বা আপনি বাস স্ট্যান্ড, লোডশেডিং বা মোবাইল ফোন এই সম্পর্কে একটু বলবেন, একটা প্রেজেন্টেশন, একটা উপস্থাপনা করবেন। তো কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয়? প্রথমে বলতে হয় গুড আফটারনুন এভরিওয়ান, শুভ বিকাল সবাইকে, হাউ আর ইউ, দিস ইজ নাজমা, দিস ইজ বর্ণালী, যার যে নাম এখানে বলতে হবে। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার অর মডারেটর ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। এই নির্দিষ্ট টপিকের উপরে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে আমার মডারেটরকে ধন্যবাদ জানাতে চাই। দিস টপিক ইজ অ্যাবাউট মোবাইল ফোন। ডিয়ার অডিয়েন্স, এই ডিয়ার অডিয়েন্স বলে এইখান থেকে আপনি বলা শুরু করবেন, এইখান থেকে স্টার্ট করতে হবে। এবার অনেক কিছু আপনি বডি অফ দ্য প্যারাগ্রাফ বললেন, বডিটা বলার পরে স্টার্টিং হলো
এবার এন্ডিংটা কিভাবে নামাতে হবে দেখেন, এটা বলা যায়, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখছেন তাহলে কত সুন্দরভাবে সাজানো গোছানো পদ্ধতিতে মানুষের সামনে কথা বলা যায়। এই কথা বলাটাও কিন্তু আমরা এই গ্রামার ক্লাসের পাশাপাশি প্রত্যেকদিন এটা শিখব। তো আমি এটাও, এই শীটটাও আপনাদের সামনে আজকে দিয়ে দিব গ্রুপে বা আপনাদের হোয়াটসঅ্যাপে। এই এই হ্যাঁ, এই মোবাইল ফোন সম্পর্কে একটা প্রেজেন্টেশন দিতে হবে আগামী ক্লাসে, অর্থাৎ আপনি মোবাইল ফোন সম্পর্কে কি জানেন এইটার উপরে। আপনার ভুল হোক, প্রচুর ভুল হোক, কিন্তু ভুলগুলো আস্তে আস্তে কথা বলতে বলতে একটা সময় সংশোধন হয়ে যাবে। কথা না বললে কখনো ত্রুটি বিচ্যুতিগুলো যাবে না। কথা বলতে হবে, কথা বলার প্র্যাকটিস করতে হবে। একটা দ্যার ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট, ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কি বলা হয়? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। Yes, failure is the pillar of success. Failure is the pillar of success. একবারে কখনো সাকসেসফুল কেউ সাকসেস হতে পারে না। সাকসেসফুল হতে গেলে আপনাকে পড়ে যেতে হবে, আবার উঠে দৌড়াতে হবে, পড়ে যেতে হবে, আবার উঠে দৌড়াতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস রুটিন অনুসারে আগাবো। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর নাজমা আপা আপনার রুটিনটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। নেক্সট ক্লাস আবার দেখা হবে। আসসালাম।